প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আলী আরাফাত আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিশেষ টক শো ঐক্যমতে বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট এবং প্রেক্ষাপট, বাংলাদেশ প্রেক্ষাপট, এই বিষয়টি নিয়ে। আজকে আমাদের সাথে আলোচনায় আছেন নাজমা আক্তার এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন জনাব শফিক আলম মেহেদি, সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আমি নাজমা আক্তার এমপি আপনাকে জিজ্ঞেস করব যে মধ্যপ্রাচ্যের যে অতি সম্প্রতি যে সংকটটি আমরা দেখলাম এবং যেটা আমরা কেউ আসলে ওইভাবে প্রেডিক্ট করতে পারিনি, হুট করে এরকম একটি বিষয় ঘটেছে এবং আমরা জানি যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দেশ। এখানে এই দেশের সরকারের সম্পদের অপ্রতুলতা আছে, অন্যান্য সীমাবদ্ধতা আছে। এর মধ্য দিয়েও যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে এই সংকট মোকাবেলায়, সেই বিষয়টি নিয়ে আপনি যদি একটু বলেন। মধ্যপ্রাচ্যে বর্তমান যে সংকট চলছে সেটি কিন্তু আপনার দীর্ঘদিনের রাজনৈতিক পরিস্থিতির জন্য এটি হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতির কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যারা নাগরিক, তারা কিন্তু দীর্ঘদিন ধরে একনায়কতন্ত্রের অধীনে তারা বসবাস করছে। হ্যাঁ, যার কারণে আপনি লিবিয়া বলেন, আপনি সুদান, তারপরে মিশর, তিউনিসিয়া, সিরিয়া, সব জায়গায় কিন্তু আপনি দেখবেন যে দীর্ঘদিন কেউ 40 বছর, কেউ 35 বছর, হ্যাঁ, এইভাবে দেশ শাসন করছেন। তো লিবিয়ার ক্ষেত্রে যদি আমি বলতে চাই, সে বলতে পারি গাদ্দাফি প্রায় আপনার 69 সালে উনি ওখানকার ক্ষমতা নিয়েছেন, একজন রাজাকে উনি হটিয়ে। ওনার বয়স তখন ছিল অনলি 27। সেই বয়সে কিন্তু উনি রাজাকে হটিয়ে উনি ওনার কয়েকজন অফিসার নিজেদের দায়িত্বে দেশ পরিচালনা করা শুরু করেছেন। সেই 1969, আমার মনে হয় আমি জন্মের পর থেকেই শুনছি যে গাদ্দাফি লিবিয়া শাসন করছে। গাদ্দাফি যখন লিবিয়া শাসন করেন তখন উনি যে এইভাবে বলেছিলেন যে আমি এখানে সাংস্কৃতিক বিপ্লব ঘটাবো, প্রশাসনিক বিপ্লব ঘটাবো। এই ক্ষেত্রে দেখা গেল উনি দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে উনি ওখানে দেশের যত আইন ছিল আইনগুলি স্থগিত করেছেন। ওনার কিন্তু কোনো সেনাবাহিনী নাই। সব দেশেরই কিন্তু একটা সেনাবাহিনী থাকে, দেশ রক্ষার বাহিনী। উনি বলেন যে জনগণ সবাই সেনাবাহিনীর লোক, সবাই সেনাবাহিনী। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো লিবিয়াতে প্রায় 20% আছে গোয়েন্দা। মানে উনি এরকম করেন যে জনগণের পিছে গোয়েন্দা, সাধারণ যে কোনো মানুষ কিংবা প্রশাসনের পিছনে গোয়েন্দা, গোয়েন্দাদের পিছনে গোয়েন্দা, এইভাবে করেছেন। আপনারা যদি আরো কিছু প্রেক্ষাপট দেখেন তো লিবিয়া দেখা যায় যে আপনার আরবরা যখন লিবিয়া শাসন করেছে, আরব শাসন আমলে যখন ছিল তখন একটা পর্যায় ছিল। এরপরে আপনার বিভিন্ন পর্যায় থেকে ইতালি শাসন করেছে লিবিয়াকে দীর্ঘদিন। তারপরে আসছে ইতালির পরে, ইতালি থেকে স্বাধীনতা পাওয়ার পরে কিন্তু ওখানে রাজতন্ত্র ছিল। সেই রাজতন্ত্রকে উচ্ছেদ করে কিন্তু গাদ্দাফি এসেছিলেন। তো এইভাবে আপনি অন্য যে কান্ট্রিগুলির কথা বললাম আমি, মিশর, তিউনিসিয়া, হ্যাঁ, লিবিয়া, সুদান, সব কান্ট্রিতেই কিন্তু একই অবস্থা। গণতন্ত্রের চর্চা নাই। হ্যাঁ, আনোয়ার সাদাত হত্যাকাণ্ডের পরে আপনার হোসনি মুবারক সাহেব কিন্তু উনি সামরিক শাসক প্রধান ছিলেন। হ্যাঁ, উনি সেই অনুযায়ী উনি দেশ শাসন করেছেন। তো ওনার দেশনের বয়সও প্রায় 34 বছর। এটা হচ্ছে কি, ওনারা কখনো গণতন্ত্রের চর্চা করেনি। আমরা কিন্তু দেখেছি মালয়েশিয়াতে, ওখানে মাহাথির মোহাম্মদ 24 বছর দেশ শাসন করেছেন, কিন্তু খুব সুন্দরভাবে গণতান্ত্রিক ভাবে কিন্তু দেশ শাসন করেছেন। দেশ শাসন করার পরে তার অবদান, হ্যাঁ, সেটা কিন্তু জনগণ এখনো ভুলতে পারে না। এখনো কিন্তু তাকে জনগণ অনেক শ্রদ্ধা করে। কিন্তু এই যে আপনি বললেন যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি, এখানে যে রাজনৈতিক অস্থিতিশীলতা, যে বিক্ষোভ দেখা দিচ্ছে, সেই বিক্ষোভের কিন্তু মূল কারণ এখানে গণতন্ত্রের কোনো চর্চা নাই, এক ব্যক্তির শাসন এবং দীর্ঘদিন ধরে একই ব্যক্তিরা পরিচালনা, বংশ পরম্পরায় শাসন কাজ করছে। যার কারণে এটা বিক্ষোভের দানা বেঁধেছে এখানে। এবং খুবই দুর্ভাগ্যজনক যে এখানে প্রতিনিয়তই মানুষ হত্যা হচ্ছে। হ্যাঁ,
এটা মানবতা লঙ্ঘিত হচ্ছে এখানে। তো আমরা নিশ্চয়ই এটা নিয়ে খুবই উদ্গ্রীব। আমরা চাই সকল বিষয়ে। আমরা এখানে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের সাথে যদি আমরা এখানে তুলনামূলক একটা বিষয় দেখি, যে বিশ্বে মুসলিম মেজরিটি যে দেশগুলি আছে, আমি মুসলিম দেশ বলছি না, মুসলিম সংখ্যাধিক্যে বেশি, এর মধ্যে আমরা দেখি বাংলাদেশ মানে ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রিজ যেখানে বাংলাদেশের মানুষ কখনো কোনো এক ব্যক্তি সামরিক শাসনকে মেনে নেয়নি। বাংলাদেশের মানুষ সবসময় অভ্যুত্থানের মধ্য দিয়ে, প্রতিরোধের মধ্য দিয়ে গণতান্ত্রিক বারে ফিরিয়ে এনেছে। সেখানে আমরা দেখি মিডল ইস্ট ঠিক উল্টো ঘটনা, যে এসেছে সে থেকেই গেছে। বাংলাদেশে প্রথমে ছিল যখন আপনার 1947 সালে দেশ বিভাগের পরে পাকিস্তানিরা কিন্তু আমাদের দেশে যে কলোনিয়াল শাসন ব্যবস্থা, যেটা কিনা আপনার ইতালি করেছিল লিবিয়ার উপরে, সেরকম একটা শাসন ব্যবস্থা কিন্তু আমাদের পাকিস্তানিরা আমাদের উপরে করেছে। এবং আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছি। এবং তারপরে আরো দুঃখজনক অবস্থায় যে 1975 সালে 15 আগস্টের পরে বাংলাদেশ 2বার সামরিক হস্তক্ষেপ হয়েছে। সামরিক শাসকরা বাংলাদেশকে 2বার শাসন করেছেন, কিন্তু তারপরে বাংলাদেশ কিন্তু এখন একটা গণতান্ত্রিক পরিবেশ ধারায় ফিরে এসেছে। এবং প্রায় 20 বছর আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের নির্বাচন হচ্ছে, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল হচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে করি একটা মুসলিম প্রধান দেশ হিসাবে বাংলাদেশ একটা বিশ্বের কাছে একটা মডেল যে আমরা বাঙালিরা স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করি না। এবং আমরা যে কোনো পর্যায়ে আমরা দেখেন সংবিধানের আমাদের বিষয়গুলি এসছে, আমাদের এখানেকে আমরা সবাই চাচ্ছি, সব দল মত নির্বিশেষে সবাই চাচ্ছে যে আমাদের দেশকে যেন কখনো কোনো সামরিক শাসক, কোনো একনায়কতন্ত্র কোনোভাবেই যেন তাদের কবজায় নিতে না পারে। আমরা গণতন্ত্র প্রেমী মানুষ, আমাদের দেশের গণতান্ত্রিক পরিবেশ আছে, এখন অত্যন্ত সুবাতাস বইছে গণতান্ত্রিক পরিবেশের। আমাদের জননেত্রী শেখ হাসিনা তার গণতান্ত্রিক ভাবমূর্তির জন্য উনি বিশ্ববাসীর কাছে উনার মাথা উঁচু হয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি নিশ্চয়ই অনেক উন্নত হয়েছে। শফিক আলম মেহেদী, আপনার কাছে আসবো। সচিব মহোদয়, আপনি আমরা যে বিষয়টি আলোচনা করছি যে মধ্যপ্রাচ্যে যে সংকট দেখা দিয়েছে এবং যার প্রেক্ষিতে আমরা দেখছি যে বাংলাদেশের, আমরা জানি ওখানে শ্রমবাজার আছে, যদিও সেটি আপনার মন্ত্রণালয় নয়, কিন্তু এই শ্রমিকরা তো ফিরে আসছে এবং ফিরে এসে তাদেরকে আরো অধিক প্রশিক্ষণ দেওয়ার যে বিষয়গুলি আছে এবং পরবর্তীতে হয়তো তারা আর অধিকভাবে প্রশিক্ষিত শ্রমিক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে তাদেরকে হয়তো অগ্রাধিকার দিয়ে পাঠানোর ব্যবস্থা থাকতে পারে, বা দেশের মধ্যে কর্মসংস্থানের সুযোগ, যে জিনিসটি খুবই প্রয়োজন এই সংকটের মধ্যে পড়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে সরকার বা আপনার মন্ত্রণালয় কিভাবে কাজ করছে? লিবিয়া, মিশর এবং আরো যে দেশে বাংলাদেশিরা অবরুদ্ধ হয়ে পড়েছিল তাদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকার তাৎক্ষণিকভাবেই কিন্তু প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। যে জন্য আমরা দেখতে পাই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের সহযোগিতায় সকলকেই প্রায় 30,000-এর মতো আটকে পড়া বাংলাদেশিকে সরকার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এবং এ ধরনের পরিস্থিতিতে মানে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যদি সরকারের পূর্ব পরিকল্পনা প্রস্তুতি না থাকতো তাহলে এটি কিন্তু সম্ভব হতো না। এটা কিন্তু আমাদের জন্য একটি নতুন ডাইমেনশন আমি বলবো। সরকারকে একটা বড় চ্যালেঞ্জ এবার মোকাবেলা করতে হয়েছে। এরকম বিষয় তো আগে ঘটেনি, কখনো ঘটেনি এবং ঘটতে পারে এটিও কিন্তু ধারণা ছিল না। আর এই বিষয়টি আসলে সরাসরি দেখছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান। আর আমি যদিও দেখছি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আমরা দুটো মন্ত্রণালয়ে আবার একজন মাননীয় মন্ত্রী অধীনেই কিন্তু আমরা কাজ করছি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, এই দুটো মন্ত্রণালয়ে ভিন্ন মন্ত্রণালয় হলেও কাজের ধরনের প্রকৃতির মাঝে সাযুজ্য আছে। আর এই পুরো বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী খুব গুরুত্বের সাথে নেয়। সংশ্লিষ্ট যারা আছেন, যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমি কিছুদিন আগে বিমান ও পর্যটন সচিব ছিলাম, তো আমরা দেখেছি যে বেশ কটি সভা করে, এবং সেগুলো কিন্তু দেখা গেছে যে সন্ধ্যার পর হঠাৎ করে জরুরিভাবে সভা ডাকা হয়েছে। সেখানে পররাষ্ট্র সচিব,
আমি ছিলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মহোদয় ছিলেন। আমরা বসে সরকারের নির্দেশগুলো প্রতিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করেছি এবং সরকার এই ক্রাইসিসটি সুন্দরভাবে ম্যানেজ করে তার এক সক্ষমতার প্রমাণ কিন্তু রেখেছে। এটি কিন্তু আমি বলবো যে একটা রাজনৈতিক নেতৃত্ব যদি যথাসময়ে সঠিক সিদ্ধান্ত প্রদানে সক্ষম হয় এবং তার ব্যুরোক্রেসিও যদি ওভাবে যদি সক্ষমতা অর্জন করে রাজনৈতিক নির্দেশনা প্রতিপালন এবং বাস্তবায়নের, তাহলে আসলে কোনো ক্রাইসিস থাকে না। আর যারা দেশে ফিরেছেন তাদের জন্য কিন্তু সরকার ইতোমধ্যেই কিছু তাদের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের আর্থিক চাহিদা মেটানোর জন্য 50,000 করে তাদেরকে টাকা দেওয়া হবে, ঠিক একটা অনুদান তারা পাবে এবং তারা অগ্রাধিকার পাবে। আগামী 6 মাসের ভেতর যেসব দেশে বাংলাদেশ থেকে শ্রমজীবী মানুষ নেওয়া হবে সেখানে প্রত্যাগত বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা সেই অগ্রাধিকার পাবেন, এই বিষয়টা আছে। আর আমাদের মন্ত্রণালয়, আমি বলছি আমার শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়, আমরা সারা দেশে 26টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করি। আমরা গত 2 বছরে প্রায় 65,000 বেকার তরুণ তরুণীকে আমরা কিন্তু প্রশিক্ষণ দান করেছি। তাছাড়া গার্মেন্টস শিল্পে আজকে যে বাংলাদেশে একটা অগ্রণী একটি ভূমিকায় কিন্তু আছে বাংলাদেশ। আমরা এই সরকার যেন স্থিতিশীল অবস্থা যদি গার্মেন্টস সেক্টরে যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে আমরা কিন্তু যে কোনো দেশের চাইতে আমরা রেডিমেড গার্মেন্টসে আমরা কিন্তু প্রথম মানে শীর্ষস্থানে কিন্তু আমরা চলে যাব। তো এই জন্য সরকারের তরফ থেকে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি যে আমরা একই সাথে দেশের বেকার তরুণ তরুণীদের, যুবক যুবতীদের আমরা প্রশিক্ষণ প্রদান করব এবং করে স্কিলড আমাদের রাজনৈতিক কমিটমেন্ট। আমাদের তো নির্বাচনী ম্যানিফেস্টোতেই ছিল যে আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছিলেন যে প্রতিটি ঘরে অন্তত একজনকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, এটা সব ক্ষেত্রেই, মানে অন্তত একজনকে, কোনো ফ্যামিলিতে বেশি হতে পারে। তো ওইটা আমাদের কমিটমেন্ট ছিল নির্বাচনে। সেই অনুযায়ী তো আপনারা দেখেছেন যে ইতিমধ্যে 3টা ডিস্ট্রিক্টকে আমাদের ওই করা হচ্ছে, আপনার যুব, ওটাকে কি বলে, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব প্রশিক্ষণের মাধ্যমে হ্যাঁ তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করা হয়েছে, সুযোগ সৃষ্টি করা হয়েছে। প্রায় 36,000 বেকার যুব মহিলা, তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে যে আপনার বিভিন্ন কর্মসংস্থান, যেমন সরকারি পর্যায়ে প্রায় 3 লক্ষ বেকার যুবককে ইতিমধ্যেই, যুব মহিলাকে ইতিমধ্যেই সরকারি পর্যায়ে চাকরির ব্যবস্থা করা হয়েছে। এটা আমার তথ্য অনুযায়ী। এখন হয়তো আরো কিছুদিন হলো আরো হয়তো বেড়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ তথা মহাজোট সরকার, এবং মহাজোট সরকার তাদের যে রাজনৈতিক কমিটমেন্ট ছিল, এবং যেহেতু জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সুতরাং আমি মনে করি যে কোনো বাংলাদেশের যে কোনো রাষ্ট্রপ্রধান যখনই আসবেন কিনা, সবচেয়ে বেশি কমিটমেন্ট জনগণের প্রতি যে আত্মার যে সম্পর্ক, সেটা জননেত্রী শেখ হাসিনারই থাকবে, এবং উনি অত্যন্ত সুচারুভাবে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে ওনার দায়িত্ব পালন করবেন। জনগণের প্রতি ওনার যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট নিশ্চয়ই উনি সে বাস্তবায়ন করবেন। আমরা আলোচনার পর্যায়ে একটি ছোট্ট প্রতিবেদন দেখে নিব। আমরা আমাদের প্লাজমা স্ক্রিনে যদি, সরকারি তথ্য অনুযায়ী বিদেশে বাংলাদেশ প্রায় 72 লাখ শ্রমিক রয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশিদের শ্রমবাজারের 80% মধ্যপ্রাচ্য ভিত্তিক। এর 36% সৌদি আরবে, 25% সংযুক্ত আরব আমিরাতে, 7% কুয়েতে, 6% ওমানে, 3% বাহরাইনে, 2% কাতারে এবং মাত্র 1% লিবিয়ায়। অবশিষ্ট 20% মধ্যে মালয়েশিয়ায় 10%, সিঙ্গাপুরে 4% ও অন্যান্য দেশে রয়েছে 6%। লিবিয়ায় বাংলাদেশিদের বেশিরভাগ কর্মী কাজ করছেন বিদেশি কোম্পানি বা লিবিয়ার সরকারি কোম্পানিগুলোতে।
গাদ্দাফির পতন হলে ওই কোম্পানিগুলোর অবস্থা কি হবে বা আগের মতো কাজের সুযোগ থাকবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। দেশের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর নেতারাও মনে করেন লিবিয়ার চলমান সংকটের কারণে বিদেশি কোম্পানিগুলো তাদের বিনিয়োগ অন্য দেশে সরিয়ে নিতে পারে। লিবিয়ায় বাংলাদেশিরা কাজ করেন এমন প্রতিষ্ঠানগুলোর প্রায় সবই বন্ধ রয়েছে। হয়তো তাঁরা তাঁদের পরিবার পরিজনের কাছে তেমন কোনো অর্থ পাঠাতে পারবেন না। দেশটিতে অবস্থানকারী 60,000-এরও বেশি বাংলাদেশি পরিবারগুলোতে এর প্রভাব পড়বে। তবে মধ্যপ্রাচ্য সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার। প্রচুর অর্থ খরচ করে লিবিয়ায় যাওয়া বাংলাদেশি শ্রমিকদের উদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে তাঁদের কর্মসংস্থানের বিষয়েও লক্ষ্য রাখছে। জানা গেছে, লিবিয়ার যেসব কোম্পানি বাংলাদেশি কর্মীদের অন্যত্র সরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে, তাদের বাংলাদেশ দুটি শর্ত দিয়েছে। একটি হল, বাংলাদেশি কর্মীরা অন্যত্র যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেই কেবল তাঁদের সরিয়ে নিতে হবে এবং ভবিষ্যতে ওই কোম্পানিগুলো আবার কাজ শুরু করলে তাঁদের নিয়োগ দিতে হবে। সরকার বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। মধ্যপ্রাচ্য ফেরত বাংলাদেশিদের জন্য নতুন শ্রমবাজারের খোঁজ শুরু করেছে সরকার। মধ্যপ্রাচ্য বাজারের বিপর্যয় কাটাতে আফ্রিকা মহাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে নতুন করে শ্রমবাজার সৃষ্টিতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। তাই বিদেশে যাতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বজায় থাকে, এই ব্যাপারে সবার প্রচেষ্টা থাকা অবশ্যই প্রয়োজন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমাদের প্রতিবেদনটি। নাজমা আক্তার এমপি, আপনি কিছু বলতে যাচ্ছিলেন। আমরা গত 21 তারিখে সম্ভবত কলম্বো প্রসেসিং এর যে মিটিংটা বাংলাদেশে হলো, ওখানে কিন্তু আমাদের বৈদেশিক কর্মসংস্থান যে ব্যাংক, সেটা কিন্তু উদ্বোধন করা হয়েছে এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যাংকটি শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। তো এই ব্যাংকের মাধ্যমে কি হবে, বিদেশে যাওয়ার সময় যে সকল শ্রমিকরা, যারা জনগণ, যারা কিনা তাদের সহায় সম্পত্তি সবকিছু বিক্রি করে, তাদের নিজের ঘরের সমস্ত জিনিসপত্র বিক্রি করে যারা বিদেশে পাড়ি জমাতো সুখের আশায়, হয়তোবা ওখানে গিয়ে নির্মম পরিহাসের কারণে কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো বিফল হয়ে ফেরত আসতো, তখন তাদের কিন্তু আর মাথা গোজার ঠাইটাও থাকতো না। তো এই ক্ষেত্রে এই কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে আপনারা যারা বিদেশে যাবে, যে সমস্ত শ্রমিকরা, তারা এই কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে লোন নিতে পারবে, সহজ শর্তে লোন নিতে পারবে এবং ওই লোনটা শ্রমিক বিদেশে যাওয়ার পরে ওখান থেকে তার ইনকাম থেকে সে মাসে মাসে শোধ করে দিবে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট। অবশ্যই হ্যাঁ, জনগণের দরদি সরকার না হলে, জনগণের এই যে একটি এই বিষয়টি যে সমস্ত সহায় সম্বল বসত ভিটা বিক্রি করে বিদেশে পাড়ি জমায়, সেটার হাত থেকে তো জনগণ নিশ্চয়ই এবার মুক্তি পাবে। কলম্বো প্রসেসে বিভিন্ন দেশের মাননীয় মন্ত্রীগণ এসেছিলেন, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এসেছিলেন, তো এশিয়ার 11টি দেশে। তো সবার কাছে কিন্তু এই কনসেপ্টটি যে প্রবাসী কল্যাণ ব্যাংক, এটা কিন্তু খুব অভিনন্দিত হয়েছে এবং আমরা আশা করছি যে বাংলাদেশের উদাহরণটি তারা কিন্তু গ্রহণ করবে। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ সবসময় কিন্তু চিন্তা ভাবনার ক্ষেত্রে শুধু নয়, বাস্তবিক কিছু পদক্ষেপ গ্রহণ করেও কিন্তু সামনের দিকে রয়ে গেছে। এবং আমাদের ইকোনমিতে, অর্থনীতিতে রেমিটেন্সের যে অবদান, সেটিও বিশাল এবং এটা অনস্বীকার্য। কাজেই এই রেমিটেন্স বিষয়টিকে মাথায় রেখে যারা এই রেমিটেন্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা নিচ্ছে, আমাদের শ্রমিক যারা, তাদের ভালোটা চিন্তা করা তো দায়িত্ব সরকার এবং সেটি চিন্তা করে সরকার না, তাদের রক্ত ঘামে কিন্তু আজকে আমাদের অর্থনীতি অত্যন্ত বেগবান হয়েছে। এবং এই জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলবো যে বছর খানেক আগে উনি কিন্তু একটি নির্দেশ দিয়েছিলেন, আমি তখন বিমান মন্ত্রণালয়ে ছিলাম, তো নির্দেশ দিয়েছিলেন যে যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা যখন আসবে বিদেশ থেকে, তারা যেন বিমানবন্দরে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, কঠোর নির্দেশ দিয়েছিলেন। এবং আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, এখন যদি আমাদের আন্তর্জাতিক হযরত শাহজালাল বিমানবন্দর আপনি পরিদর্শন করেন, দেখতে পাবেন বিদেশগামী শ্রমজীবী ভাই বোনদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা, ইমিগ্রেশন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তাদের কিন্তু রেড কার্পেট রিসেপশন দেওয়া হয় কিন্তু বিদেশ থেকে আসার সময়। আরেকটা বিষয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রবাসী
যারা বাংলাদেশে আছেন তাদের কিন্তু ভোটাধিকারের বিষয়ে কিন্তু ওনার কমিটমেন্ট ছিল, সেটা কিন্তু বাস্তবায়ন করতে যাচ্ছেন। তো এটাই কিন্তু আসলে আমাদের এই যে জনগণের যে চাহিদা, এই জন্যই আমরা বলি যে মধ্যপ্রাচ্যের যারা শাসন করছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলি, তারা কিন্তু জনগণের কোনো চাহিদার বিষয়টি মাথায় রাখছেন না। তারা নিজেরা দেশ শাসন করছেন, তাদের কথাই আইন। হ্যাঁ, সংকটের মধ্যে পড়েছে, এই কারণেই তারা সংকটের মধ্যে পড়েছে। আর আমাদের মতো দেশে, আমাদের যেখানে গণতন্ত্রের চর্চা হচ্ছে এবং গণতন্ত্রের খুঁটিনাটি বিষয়গুলি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, ভুল ত্রুটি থাকলে সেগুলি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, সেখানে আমাদের দেশ নিশ্চয়ই এই সকল দেশের কাছে বা বিশ্বের কাছে একটা মডেল হবে, মডেল না? তো এই ধরনের আমাদের যে উদাহরণগুলি বাংলাদেশ সৃষ্টি করছে, এই উদাহরণগুলি নিশ্চয়ই প্রবাসীদের কল্যাণে আরেকটি পদক্ষেপের কথা কিন্তু আমার বলতে হয়, সেটা হলো মেশিন রিডেবল পাসপোর্ট। সেটা কিন্তু একটা বড় অগ্রগতি, ট্রিটমেন্টে বদলে যায় যারা মেশিন রিডেবল পাসপোর্ট ক্যারি করে বাইরে। এখন প্রবাসী আমাদের যে মিশনগুলো আছে, আমার যতদূর আমি জানি যে সবগুলো মিশনকে যথেষ্ট সচেতন করে দেওয়া হয়েছে যেন প্রবাসী ভাই বোনেরা যে কোনো প্রয়োজনে সেখান থেকে সহায়তা পায়। মানে বাংলাদেশ সরকারের একটা উপস্থিত একটা অস্তিত্ব প্রবাসে যে যেখানে থাকুন না কেন অনুভব করতে পারে। আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে সংকটটি হলো তার ফলশ্রুতিতে আমরা অনেকে ভাবছি যে আমাদের দেশে রেমিটেন্সের উপরে এটি কোনো এফেক্ট করবে কিনা, যেহেতু এটা আমাদের ইকোনমি এর উপরে অনেকখানি নির্ভরশীল। আবার আমরা শুনতে পাচ্ছি যে আমাদের দেশে রিসেন্টলি যে লিকুইডিটির একটা সমস্যা হচ্ছে, তো এটা কি রেমিটেন্সের সাথে সম্পর্কিত কিনা? বা আমরা যেটা জানি যে দেশগুলোতে সংকটগুলি হয়েছে, আমাদের টোটাল যে রেমিটেন্স তার মাত্র 1% ওই দেশগুলো থেকে আসে। আচ্ছা, এই ব্যাপারে আপনাকে বলতে চাই যে বাংলাদেশ ব্যাংকে যে একদম সাম্প্রতিক যে পরিসংখ্যান, তাতেও কিন্তু খুব একটা হেরফের দেখা যাচ্ছে না। রেমিটেন্স কিন্তু তার প্রবাহ কিন্তু একই রকম রয়ে গেছে। তার মানে এই সংকটটা আমাদেরকে বিকল্প দেশে কর্মসংস্থানের জন্য সরকার ইতিমধ্যে কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আসলে তাই আমরা হতাশার কোনো কারণ নেই। শ্রমিক যারা ফিরে আসছে, কিছু তো সংকট থাকতেই পারে, কিন্তু সেটা মোকাবেলা করার ক্ষমতা দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ, তাই না? যেমন লিবিয়াতে কিন্তু এই সংকটের মুহূর্তে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, মানে আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব, উনি নিজে সরাসরি ওখানে উপস্থিত হয়েছেন। আর তিউনিসিয়াতে কিন্তু আমাদের ওখানে কোনো মিশন নেই, হ্যাঁ, এম্বাসি নেই, তারপরেও তিউনিসিয়াতে কিন্তু বিভিন্ন দেশের এম্বাসিতে যারা চাকরিরত তাদেরকে কিন্তু ওখানে জরুরি ভিত্তিতে ওখানে পাঠানো হয়েছে। বাংলাদেশের যারা এই যে শ্রমিক কর্মচারী যারা বিভিন্ন চাকরিতে যারা কর্মরত, তাদেরকে সহযোগিতা করার জন্য, হ্যাঁ, সেগুলি কিন্তু করেছে অতি দ্রুত গতিতে। তো এই সবকিছু কিন্তু একসঙ্গে মোকাবেলা করে কিন্তু আমরা ওভারকাম করতে পেরেছি একটা পর্যায়ে। পৃথিবীর অনেকগুলো দেশের নাগরিকরাই কিন্তু এবার আটকা পড়েছিলেন, অবরুদ্ধ হয়েছিলেন, কিন্তু এত দ্রুত উদ্ধার, আমরা দ্রুত ফিরিয়ে আনা আজকে একেবারে দেশের পক্ষে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা আপনার আলোচনা শুনলেন অতি সম্প্রতি মধ্যপ্রাচ্য যে সংকট এবং সেই সংকটের যে ব্যাকগ্রাউন্ড, সেটি নিয়ে আলোচনায় এসেছে আমাদের। এবং আমরা একদিক থেকে নিজেদের ভাগ্যবান মনে করতে পারি যে মধ্যপ্রাচ্যে অনেক দেশ আছে যেখানে আসলে স্বৈর শাসকরা দীর্ঘদিন ধরে শাসন করেছে, কিন্তু বাংলাদেশ একটি উদাহরণ তৈরি করেছে তৃতীয় বিশ্বের হাতে গোনা কিছু দেশের মধ্যে, যেখানে আমরা স্বাধীনতার প্রশ্নে, আমাদের গণতন্ত্রের প্রশ্নে আমরা বারেবার আপোষহীন হয়েছি এবং গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এবং তার কিছু নজির হিসেবে যে আলোচনায় আসলো যে জনবান্ধব, গণমানুষ বান্ধব যে পদক্ষেপগুলি সরকার নিচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে প্রবাসী বাঙালি যারা শ্রমিকরা যারা যে বিপদে পড়েছিলেন, সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা, তাদেরকে যেটি আলোচনায় এসছে 50,000 টাকা করে টাকা দেয়া হয়েছে, এই এবং অগ্রাধিকার দিয়ে তাদেরকে আবার কর্মসংস্থানের সুযোগ তৈরি করার যেগুলি, এবং এই সবগুলি প্রতিফলন একটি জনবান্ধব গণতান্ত্রিক সরকার যে দেশে দায়িত্বে আছে তার প্রতিফলন ঘটছে। এবং আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব আছে এই বিষয়গুলোকে বিচার বিশ্লেষণ করে ধৈর্যের সাথে এই বিষয়গুলিকে অনুধাবন করা এবং সংকট মোকাবেলায় সবাই একত্রিতভাবে সরকারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। আজকে আমাদের সাথে অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।